নাও, তাহলে কতদিন আমরা পড়তেছিলাম প্রাস। প্রাসের বেগ আলোচনা করছি কতদিন, আজকে আমরা আলোচনা করব সরণ। প্রাসের সরণ, এইটা হলো একটা প্রাস। প্রাসের নিক্ষেপের সময় একটা কি থাকে, নিক্ষেপণ বেগ, এবং থাকে নিক্ষেপণ কোণ। টি সেকেন্ড পর সরণ। ধরো এখান থেকে আমি একটা বস্তুকে নিক্ষেপ করলাম, সে এইখানে আসলো এই পর্যন্ত, তাহলে এখানে তার সরণ কত হবে সেটা আমরা বের করতে চাই, এই পর্যন্ত। তাহলে এটা কি ওই গতদিনের আমাদের বেগের মতোই, একবারে আমরা বের করতে পারবো না, দুইটাকে আলাদা করে আমাদের বের করতে হবে। এই দিকে তাহলে দেখো এক্স অক্ষের দিকে কিছুটা সরে আসছে, আবার ওয়াই অক্ষের দিকে কিছুটা সরে গেছে। তাহলে আমরা সরণটাকেও বের করবো এক্স অক্ষের জন্য আলাদা, ওয়াই অক্ষের জন্য আলাদা। তাহলে এক্স অক্ষের জন্য সরণ, সেটাকে আমরা বললাম এস এক্স। সূত্র কি, সরণ বের করার জন্য এখানে আমরা কোন সূত্রটা ইউজ করব বলো? সূত্রগুলা কি ছিল? গতির সূত্র। তাহলে এখানে আমরা নিব এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। তাহলে ইউটি প্লাস হাফ এট স্কোয়ার, এই তো। তাহলে যদি সরণটাকে আমরা এক্স অক্ষ বরাবর নেই, তাহলে আদিবেগটাও আসবে এক্স অক্ষ বরাবর, ত্বরণটাও আসবে এক্স অক্ষ বরাবর। কারণ কি, এরা ভেক্টর রাশি, সময় তো ভেক্টর না, সময়ের জন্য কোনো অক্ষ টক্ষ লাগে না। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর ত্বরণ শূন্য। তাহলে ইউ কস থিটা টি, এইটুকুই হবে আমাদের এক্স অক্ষ বরাবর সরণ। এবার ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই কারণ হলো, এটা তো কতদিন আলোচনা করছিলাম, গতদিনের ওগুলো আবার একটু দেখে নিও বাসায় যায়। যখন আদিবেগ কোন একটা বস্তুকে নির্দিষ্ট কোনো বেগে নিক্ষেপ করা হয়, তাহলে সেই বেগের জন্য দুইটা উপাংশ থাকে, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ আদিবেগের হবে ইউ কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ আমরা পাবো, সেই ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হবে ইউ সাইন থিটা। তাহলে এই ইউ সাইন থিটা টি, আর এখানে ত্বরণ কি হবে দেখো, বস্তুটাকে আমি নিক্ষেপ করছি কোন দিকে, ওপরের দিকে, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইটা হলো আমাদের ওয়াই অক্ষ বরাবর সরণ। ঠিক আছে, ওকে। এবার এদেরকে করব লব্ধি। কেমনে করব মনে আছে? এই লব্ধি, এটা হলো লব্ধির মান। এরপরে আমরা হিসাব করব লব্ধির দিক। এই লব্ধির মান ও লব্ধির দিক। তাহলে লব্ধির মান আর লব্ধির দিক কোনটা? লব্ধির মান হলো এই জায়গাতে যখন বস্তুটা আসলো, তখন এই নিক্ষেপণ বিন্দু থেকে তার এই বরাবর দূরত্ব কত, এই যে আমরা ডটেড লাইন দিলাম, এটাই হলো সরণ। সরণ কি হয়, নিক্ষিপ্ত বিন্দু এবং শেষ বিন্দুর মাঝামাঝি যে দূরত্ব, সেটাই হলো সরণ। এবং এই সরণের কোণ, এই যে সরণের যে এক্স অক্ষের সাথে কোণ, সেটাই হলো এই থিটা। এই থিটাটা হলো সরণের কোণ। ওকে, এবার আমরা আরো কিছু জিনিসপত্র আলোচনা করবো। দেখো এইটুকু বুঝতে পারছো কিনা। তাহলে এখানে যদি তোমাকে বলে টি সেকেন্ড সময়, 2 সেকেন্ড সময় পরে সরণ বের করো, 5 সেকেন্ড সময় পরে সরণ বের করো, তাহলে তুমি করতেই পারবা। আসো এবার আমরা প্রাসের জন্য কিছু বৈশিষ্ট্য চিন্তা করব। তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এখান থেকে যখন আমি একটা বস্তুকে নিক্ষেপ করি, তখন এই জায়গাতে তার একটা অনুভূমি বরাবর বেগ থাকে, তার এই জায়গাতে একটা উল্লম্ব বরাবর বেগ থাকে। এই জায়গাতে তার একটা অনুভূমি বরাবর বেগ থাকে, এইখানে তার একটা উল্লম্ব বরাবর বেগ থাকে নিচের দিকে, প্রত্যেকটা পয়েন্টে।
প্রত্যেকটা পয়েন্টে তুমি এইভাবে হিসাব করবা, দেখবা প্রত্যেকটা জায়গাতে তুমি এরকম 2টা করে বেগ পাচ্ছ। তাহলে দেখো প্রত্যেকটা জায়গাতে হিসাব করলে এরকম করে 2টা অংশ পাওয়া বেগের। কিন্তু এমন একটা জায়গা আছে যেই জায়গাতে 2টা অংশ পাওয়া যাবে না। সেই জায়গাটা হলো এই যে সর্বোচ্চ বিন্দু, যেটা সর্বোচ্চ উচ্চতা। তাহলে এই জায়গাতে বেগের শুধু একটাই অংশ পাওয়া যায়, সেটা হলো এক্স অক্ষের দিকে। ওয়াই অক্ষের দিকে বেগের কোনো অংশ পাওয়া যায় না এখানে, কারণ ওয়াই অক্ষের দিকে অংশটা শেষ হয়ে যায় বলেই বস্তুটা আর উপরে উঠতে পারে না, তখন থেকে আবার নিচে নামা শুরু করে। সর্বোচ্চ উচ্চতায় এই কন্ডিশনটা খাটবে। সর্বোচ্চ, তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ উচ্চতার জন্য বেগের উল্লম্ব উপাংশটা শূন্য হবে। পুরা বেগ শূন্য হবে না, কিন্তু উল্লম্ব উপাংশটা শূন্য হবে। আচ্ছা, তাহলে আসো এই কন্ডিশন ধরে আমরা কিছু জিনিসপত্র এখন বের করব। তার মধ্যে প্রথমটা হলো সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা আমরা বের করব। সর্বোচ্চ উচ্চতা মানে এই যে এই ডিস্টেন্সটা, এইটা হলো ক্যাপিটাল এইচ। এই উচ্চতাটা হলো আমরা দিলাম ক্যাপিটাল এইচ। ওকে, তাহলে সর্বোচ্চ উচ্চতার জন্য বেগের উল্লম্ব উপাংশটা শূন্য। আসো এবার উচ্চতা যেহেতু আমি বের করতে চাই, তাহলে আমাদের কোন সূত্রের ভিতরে উচ্চতা আছে দেখো দেখি। তাহলে আমি যদি এটা স্কোয়ার করে নেই উভয় দিকে, তাহলে 0-এর উপরে স্কোয়ার করা না করা একই কথা। এবার দেখো ভি ওয়াই এর সূত্রে কি লেখা যাবে, ইউ ওয়াই স্কোয়ার মাইনাস 2g ক্যাপিটাল এইচ সমান 0। মাইনাস 2g কেন হলো, মাইনাস জি কেন হলো? কারণ ওই যে বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু অভিকর্ষীয় ত্বরণ নিচের দিকে, এই জন্য। তাহলে এখানে আমি এইচটাকে ক্যাপিটাল এইচ কেন দিলাম নর্মাল এইচ না দিয়ে? কারণ এই কন্ডিশনটা সর্বোচ্চ উচ্চতার জন্যই খাটবে। তো সর্বোচ্চ উচ্চতার জন্যই তো আমি এই কন্ডিশনটা নিছি। তার মানে এখানে আমি যে সরণটা নিব সেটা কি সর্বোচ্চ উচ্চতাই হবে। তাহলে একবারে লিখলে এইচ সমান লেখা যায় ইউ ওয়াই এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই 2g। ইউ ওয়াই মানে কি, ইউ সাইন থিটা এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই 2g। এই অতএব এইচ ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। এইটাই হলো আমাদের সর্বোচ্চ উচ্চতার সূত্র। এবার বলতো, যদি এই বস্তুটাকে আমরা অ্যাঙ্গেল করে এইভাবে নিক্ষেপ না করে খাড়া উপরের দিকে নিক্ষেপ করতাম, খাড়া উপরের দিকে, তাহলে কোণ কত হতো? তাহলে কোণ হতো 90 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 90 বসাই দাও, তাহলে কি হবে? ইউ স্কয়ার সাইন স্কয়ার 90 বাই 2g। সাইন 90 এর মান হলো 1। এই যে দেখো, এই সূত্র তোমরা পড়ছো কি পড়নি? 9-10-এ পড়ছো, একই জিনিস। এখান থেকে ওই সূত্রটা আসছে। তো এইটাই হলো আমাদের সেই অ্যাকচুয়াল সূত্র। যদি তোমাকে খাড়া উপরে বলে তখন তুমি 90 নিবা, খাড়া উপরে না বললে অন্য যে কোনো দিকে বলুক না কেন তখন আমাদের অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলের মতো বসবে। হ্যাঁ, এবার আমরা বের করব বিচরণ কাল। বিচরণ কাল মানে হলো উঠা এবং পড়ার মধ্যবর্তী সময়। এবার দেখো উল্লম্ব, শেষ বেগের উল্লম্ব উপাংশ 0। তাহলে এখন প্রশ্ন হলো যে একই জিনিসই তো আসবে, আমরা একই জিনিস নিব না, একই সূত্রের দিকে যাবো না। এবার তো আমার লাগবে টাইম। তো টাইম বের করবো কোন সূত্র দিয়ে? এই যে টাইম কার মধ্যে আছে, এই যে এর মধ্যে। তাহলে মাইনাস জিটি, বুঝতে পারছো? তাহলে টি সমান ইউ ওয়াই ডিভাইডেড বাই জি। তাহলে ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি, এটা কিসের টাইম বলো দেখি, কে বলতে পারবে? ওঠার টাইম, সর্বোচ্চ উচ্চতায় ওঠার টাইম। এই যে, কারণ আমাদের আদিবেগটা শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে। এবং আমরা ঘটনা নিছি কোথায়, যে ভি ওয়াই সমান 0। তাহলে এখান থেকে এই পর্যন্ত টাইম। তার মানে এটাকে আমরা কি বলবো? সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। তাহলে নামতে কতটুকু সময় লাগবে? একই টাইমই লাগবে। তাহলে ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি প্লাস ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি, ওঠার টাইম এবং নামার টাইম যোগ করে দিলে হবে 2 ইউ সাইন থিটা বাই জি। এটাই হলো আমাদের বিচরণ কাল। এবার বলো, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে
90 ডিগ্রি। তাহলে টি ইজ ইকুয়াল টু 2u সাইন 90 ডিভাইডেড বাই জি। সাইন 90-র মান কত? 1। এই যে এই সূত্রও তোমরা পড়ে আসছো ক্লাস 9-10-এ, 2u/g, যেখানে শুধু সাইন থিটা ছিল না। কেন ছিল না? কারণ ওখানে কন্ডিশনে বলে দিয়েছিল যে খাড়া উপরের দিকে নিক্ষেপ, খাড়া উপরে নিক্ষেপ করলে আর সাইন থিটার দরকার নাই। আচ্ছা দেখো, অনুভূমিক পাল্লা মানে কি? অনুভূমিক সরণ। অনুভূমিক পাল্লা মানে অনুভূমিক সরণ। তাহলে এস এক্স ইজ ইকুয়াল টু, এই যে আমরা এখানে অনুভূমিক সরণের সূত্র লিখে রাখছি, ইউ কস থিটা টি। যখন আমরা এটাকে, এইটা কি নর্মাল অনুভূমিক সরণ, মানে যতটুকু আমি নিব, ধরো এই যে এই পর্যন্ত নিলে এইটুকু, এই পর্যন্ত আসলো, কিন্তু আমি চাচ্ছি পুরাটা নিতে। তাহলে পুরাটা নেওয়ার জন্য আমি এখানে নাম দিলাম আর, পুরাটার জন্য। তাহলে ইউ কস থিটা, এবার পুরাটার জন্য সময়ও লাগবে পুরা সময়। তাহলে পুরা সময় কত? বিচরণ কাল, এই যেটা। তাহলে ইউ কস থিটা 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে ইউ স্কয়ার 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। এইরকমই তো নাকি? বলো, এইটার একটা ত্রিকোণমিতিক সূত্র আছে, 2 সাইন থিটা কস থিটা। এটা করে দিছিলাম, একটা অঙ্কে লাগছিল আমাদের, ওই যে লব্ধির ভাগ করার জন্য। লব্ধি সমান বলের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, ওই জায়গাতে আমাদের এটা সূত্রটা লাগছিল। 2 সাইন এ কস এ সমান সাইন 2a। এই সাইন 2 থিটা, এইটাই হলো সেই সূত্র। এবার যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, তাহলে কি হবে? থিটা সমান 90 ডিগ্রি। বসাও কি হয়। তাহলে সাইন 90 বসালে 90, 2 দিয়ে গুণ করলে 180। সাইন 180-র মান কত? 0। আর এর মান 0, কারণ খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কি হয়? এই যে এই পরে পরে আবার তোমার হাতেই আসবে, উপরে যাবে আবার তোমার হাতে আসবে, তাহলে অনুভূমিক দিকে তো কোনো সরণ নাই, এই জন্য অনুভূমিক পাল্লা হলো 0। এবার যদি তুমি চাও যে আমি একটা বস্তুকে এমন ভাবে নিক্ষেপ করব, এমন ভাবে পাঠাবো যেন সেই বস্তুটা সবচেয়ে দূরে যায়, তাহলে সবচেয়ে দূরে পাঠানোর জন্য এখানে আমাদের কি কি চেঞ্জ করতে হবে? দেখো, আদিবেগ বাড়াতে হবে, কারণ সবচেয়ে দূরে যাওয়া মানে কি? আর এর মানটা সর্বোচ্চ হওয়া। তাহলে আর এর মান সর্বোচ্চ হবে কখন? লব যখন বড় হবে। তাহলে আদিবেগ যদি বাড়াও তাহলে বেশি দূরে পড়বে। আরেকটা জিনিস কি, সাইন থিটা যদি বাড়ে তাহলে বেশি দূরে পড়বে। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম মান কত? 1। তাহলে 2 থিটা সমান সাইন ইনভার্স 1 মানে 90 ডিগ্রি। অতএব থিটা সমান 45 ডিগ্রি। তাহলে থিটার মান যদি 45 হয়, তাহলে সেই বস্তুটা সবচেয়ে দূরে গিয়ে পড়বে। ধরো দুইজন বন্ধু মিলে একই বেগে মারছো, দুইজনই 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো দুইটা বস্তুকে। যে 45 ডিগ্রি কোণে মারবে তারটা বেশি দূরে যাবে, যে কম কোণে মারবে তারটা অত দূরে যাবে না। তাহলে কম কোণে মারলে কি হবে? কাছাকাছি পড়বে। আবার খুব বেশি 45-এর চেয়ে বেশি কোণে মারলে এই বেশি উপরে উঠবে, বাট পড়বে কাছে। তাহলে এর মধ্যে যদি আমরা 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি শুধুমাত্র, তাহলে সবচেয়ে দূরে গিয়ে পড়বে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এইটা কি হবে? আর ম্যাক্স মানে সর্বোচ্চ পাল্লা। তাহলে ইউ স্কয়ার বাই জি। তাহলে আমাদের বের করতে হবে কিসের মান? থিটা। এবং কন্ডিশনটা আমরা নিব কিভাবে? সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ, অনুভূমিক পাল্লা আর। এবার আসো মান বসায় দেই। তাহলে সর্বোচ্চ উচ্চতার সূত্র কই? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g সমান ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। এই তো নাকি? ইউ স্কয়ারের সাথে ইউ স্কয়ার কাটা, জি এর সাথে জি কাটা, তাহলে কি থাকে? সাইন স্কয়ার থিটা। আর এই 2টাকে ওই পাশে পাঠাও, তাহলে 2 আসলো। সাইন 2 থিটা
2 sin θ cos θ। তাহলে একটা সাইনের সাথে একটা সাইন কাটা যাবে, তাহলে এখানে কি একটা সাইন থাকবে? আচ্ছা কাটা দিও না, খারাপ লাগবে দেখতে। তাহলে এই পাশে থাকবে একটা সাইন, এই পাশে থাকবে 4 cos θ। কসটাকে এই পাশে নিয়ে চলে আসো, এগুলো মিশাই দিলাম। কসটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে হবে tan, ওই পাশে থাকবে 4। অতএব থিটা সমান tan ইনভার্স 4। এই কোণটা হবে 75.95 এত ডিগ্রি, অথবা তুমি এটাকে একবারে বলতে পারো 76 ডিগ্রি। এটা মুখস্থ রাখবা, কারণ এইটা এমসিকিউতেও আসে যে কত কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতার অনুভূমিক পাল্লা সমান হবে। ঘটনাটা বুঝতে পারছো কিনা? যেমন ভাবে মারতে হবে যেন এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হয়, দুইটাই, যে যতটুকু ডানে যাবে ততটুকুই উপরে উঠবে, এইটা। না এগুলো উঠায় নাও, এগুলো উঠানো হলে আমরা আজকে কিছু প্রবলেম সলভ করতে যাব। বলছে অনুভূমিকের সাথে কোণ করে ভূপৃষ্ঠ থেকে 60 মিটার/সেকেন্ড বেগে একটি বুলেট ছোড়া হলো, বুলেটটি 50 মিটার দূরে অবস্থিত একটি দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে? ওকে, দেখো এইরকমই একটা ঘটনা প্রাসের, যেখানে এই জায়গায় একটা নির্দিষ্ট দূরত্বে একটা দেয়াল আছে, এই যেখানে একটা দেয়াল আছে, দেয়াল তো দেয়ালটা ধরো এরকম, এরকম একটা দেয়াল। তাহলে দেয়ালকে আঘাত করবে কোথায়? এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় আঘাত করবে না দেয়ালের। তাহলে এখানে একটা দেয়াল আছে, এই দেয়ালে গিয়ে আঘাত করবে। তাহলে দেয়ালে গিয়ে যদি আঘাত করে তাহলে তার এই পাশে প্রাসটা এইভাবে পড়বে না, বাট যদি পড়তো তাহলে এখানে পড়তো। যদি দেয়াল না থাকতো, বুঝো ভালো করে, যদি দেয়াল না থাকতো তাহলে এখানে পড়তো, বাট যেহেতু দেয়াল আছে তার মানে তো এখানে পড়বে না। এবার এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলোকে আমরা একটু লিখে নেই। দেওয়া আছে আদিবেগ কত, 60 মিটার/সেকেন্ড, নিক্ষেপ করা হয়েছে 60 মিটার/সেকেন্ড বেগে, এবং কত কোণে? 60 ডিগ্রি কোণে। আচ্ছা দেয়ালটা কত দূরে আছে? 50 মিটার দূরে আছে। ওকে, তো আমাদের কাছে জানতে চাইছে যে দেয়ালের কতটুকু উচ্চতায় বা কতটুকু ওপরে এই গুলিটা আঘাত করবে। তার মানে আমাদের কি চাইছে? আলটিমেটলি উল্লম্ব সরণ না? আলটিমেটলি আমাদের চাইছে উল্লম্ব সরণ। তাহলে আসো যদি আমরা উল্লম্ব সরণের সূত্রটা বসাই দেই, তাহলে ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটাই তো আমাদের উল্লম্ব সরণের সূত্র। আদিবেগ দেওয়া আছে, কোণ দেওয়া আছে, তাহলে তোমার এখানে দরকার পড়বে কি? শুধুমাত্র টাইম, টাইম লাগবে। এই টাইমটা আমরা বের করব অনুভূমিক সরণ থেকে। কারণ কি দেখো, এই অনুভূমিক সরণ বা 50 মিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগবে, ওই সময় পরে তো সে এখানে আঘাত করবে। এখানে আঘাত করবে কোন সময় পরে? 50 মিটার সরণ হইতে বা 50 মিটার দূরত্ব যেতে তার সময় কতটুকু লাগলো, সেই সময় পরে। তাহলে আমরা টাইমটা বের করবো কি? এই অনুভূমিক সরণ থেকে। তাহলে এখান থেকে লেখা যায় টি ইজ ইকুয়াল টু এই ইউ কস থিটা। তাহলে অনুভূমিক সরণ 50, আদিবেগ 60, কস 60, তাহলে কত হয়? ইন্টু হাফ, তাহলে এটাকে একবারে লিখলে 30, 5/3। অনুভূমিক পাল্লার মান 50 না, অনুভূমিক পাল্লার মান হলে এইটা। যদি প্রাসটা এখানে পড়তো তাহলে এটা হতো অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লা মানে হলো যে তুমি যদি তাকে পড়তে দাও মাটিতে, তুমি নিক্ষেপ করার পরে তাকে তুমি মাটিতে পড়তে দাও, তাহলে যেই জায়গাতে গিয়ে সে পড়বে, নিক্ষেপ বিন্দু এবং যেখানে গিয়ে পড়লো তাদের মাঝখানে দূরত্বটাকে বলে অনুভূমিক পাল্লা। কিন্তু এটা তো আমি পড়তে দেইনি মাটিতে, আমি তো দেয়ালে আঘাত করালাম, তার মানে মাটিতে পড়লো না। যদি মাটিতে পড়তো, যদি এখানে দেয়াল না থাকতো, তাহলে সেটা পাল্লা হতো। তার মানে এটা হলো নর্মাল অনুভূমিক সরণ, পাল্লা না। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কত আসে টাইম? 50/30, 1.67। তাহলে 1.67 এত সময় পরে সে দেয়ালকে আঘাত করবে। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো যে কত উচ্চতায় দেয়ালকে আঘাত করবে। তাহলে সমীকরণ একে মানটা বসাই দিলেই হয়ে গেল। 60 sin 60 ইন্টু 1.67 মাইনাস হাফ জি টি স্কোয়ার, 1.67 এর উপরে স্কোয়ার, এই এত মিটার।
এত মিটার উচ্চতায় দেয়ালকে আঘাত করবে। এবার দেখো, যদি তুমি মনে করো এইটা বইয়ে তুমি অনেক জায়গাতে একটা সূত্র পাবা, তো সূত্র যেহেতু পাবা আসলে এটা আমি একটু ক্যালকুলেশন করে দেখাই দিই। যদি তুমি মনে করো যে না এই অঙ্কটা আমি 2 ধাপে করব না, আমি একবারে করব, তাহলে একবারে করলে তুমি এখান থেকে একটা সূত্র বানাইতে পারো। কিভাবে? দরকার নাই, এটাই হয়ে করবা। তারপরে যদি বইয়ে আছে এই জন্য আমি একটু দেখাই দিচ্ছি। অনেকে আবার রাগ করবে যে ভাই এটা বইয়ে ছিল আপনি পড়ালেন না, তার মানে এটা আপনি ঠিক অন্যায় করে ফেলছেন আমাদের সাথে। তো দেখো এই দুইটা, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করছি, এখান থেকে টাইম বের করছি এবং সেই টাইমটাকে আমরা ইনপুট দিছি কোথায়, এখানে। তাহলে এখানে আমরা ইনপুট দেই মান ছাড়া সূত্রের মতো করে, তাহলে কি হয় দেখো। এবার ওয়াই উল্লম্ব সরণটাকে আমি এস ওয়াই না বলে একবার ডিরেক্ট ওয়াই বললাম। তাহলে ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, বা ওয়াই ইজ ইকুয়াল টু টি এর মান এটা বসাবো। তাহলে টি এর মান আমরা উপরেরটাকে এস এক্স না বলে শুধু এক্স বললাম, শুধু এক্স মানে হলো অনুভূমিক সরণ, মাইনাস হাফ জি এক্স বাই ইউ কস থিটা এর উপর স্কোয়ার। তাহলে ইউ এর সাথে ইউ কাটা, তাহলে এক্স সাইন বাই কস মিলে ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার নিচে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই তুমি যদি এখানে একবারে মান বসাই দিতা তাহলে তোমার ওই যে 73.11 মানটা একবারে চলে আসতো এই সূত্রে। তাহলে বিমান আঁকাবো নি কেমনে, এটা ঝামেলা হয়ে গেল। ধরো এটাই বিমান আর এটা হলো একজন মানুষ, তাহলে বিমান আছে কতটুকু উচ্চতায়, 3 কিলোমিটার, আর এখান থেকে বিমান উড়ে যাচ্ছে কত বেগে, 200 মিটার পার সেকেন্ড বেগে। এখন এই বিমানকে গুলি করার জন্য এখানে একটা সৈনিক ছিল, সে গুলি করবে বিমানকে। তাহলে এই বরাবর গুলি যদি করে তাহলে বিমানকে লাগবে কি লাগবে না, কি মনে হয়? এখন অনেকে ভাবতেছে যে গুলি তো ওই বরাবরই করতে হবে, আপনার কি মাথার সমস্যা হয়ে গেছে নাকি? এভাবে করলে লাগবে না, কারণ গুলি ওই পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে বিমান তো চলে যাবে, কারণ বিমান তো গতিশীল। তাহলে গুলি করতে হবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, যেন এরকম একটা জায়গায় ধরো বিমানও আছে এবং এখানে আসে গুলিও লাগলো। তাহলে এই যে কোণে গুলি করতে হবে এই কোণটাই আমাদের বের করা দরকার, এইটাই হলো থিটা। আচ্ছা, তাহলে গুলি করছে কত বেগে, 500 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, ওকে। দেখো গুলি যখন প্লেনকে আঘাত করবে তখন গুলির এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত অনুভূমিক সরণ এবং বিমানের অনুভূমিক সরণ সমান হবে কিনা, অনুভূমিক সরণ পুরাটা না, শুধুমাত্র অনুভূমিক সরণ সমান হবে কিনা, কারণ প্লেনও যাচ্ছে এই বরাবর, এটা তো গুলির লব্ধি সরণ, ওই যে নদী নৌকার মতো, এটা তো ছিল গুলি, এটা হলো গুলির লব্ধি সরণ, আর এইটা হলো গুলির অনুভূমিক সরণ, তাহলে অনুভূমিক সরণ তো সমান হবে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে বিমানের অনুভূমিক সরণ সমান, বিমানের অনুভূমিক সরণ না, বিমানের শুধু সরণ, কারণ বিমান তো কোণে যাচ্ছে না, বিমানের জন্য অনুভূমিক লেখার দরকার নাই। তাহলে গুলির অনুভূমিক সরণ। এবার বলো বিমানের অনুভূমিক সরণ কত, এস ইজ ইকুয়াল টু ভিটি, কারণ বিমানের ক্ষেত্রে ত্বরণের কথা তো বলেনি, তার মানে আমরা ধরে নিব বিমান যাচ্ছে সমবেগে। তাহলে 200 ইন্টু টি টাইম। এবার গুলির অনুভূমিক সরণ, তাহলে গুলির অনুভূমিক সরণ কি হয়, ওই যে ইউ কস থিটা টি। তাহলে গুলির জন্য বেগ কত, 500 ইন্টু কস থিটা টি টাইম। টাইম আমরা দুইটাই টি কেন ধরলাম, কারণ হলো সময় দুইটাই সেম, কারণ কি যদি আঘাত করে তার মানে কি একই সময় পরেই, যে এখান থেকে বিমান যখন ক্রস করছে আর গুলি যখন মারছে এই দুইটা যদি একই সময় পরে এক জায়গায় মিলিত না হয় তাহলে তো আঘাত করবে না। তাহলে উভয় দিকে টাইম টাইম কাটা, কস থিটা সমান 200/500, অতএব থিটা সমান কস ইনভার্স 2/5। কত হয়, উত্তর দেখে দেখে ও ক্যালকুলেশন করে আসছে।
এখানে অবশ্যই অ্যাডমিশনের প্রবলেম দেওয়া নাই। আসলে এবার আমরা একটা বুয়েটের অঙ্ক করব। খুব সুন্দর অঙ্ক। আচ্ছা, অঙ্কটা আমার হয়তো এক্সাক্ট মান মনে নাই, বাট কনটেক্সট এরকমই। এইটা হলো একটা 3 তলা বিল্ডিং, আর এখানে একটা হলো 2 তলা বিল্ডিং। এরকম একজন স্টান্ট ম্যান, কারো কাছে বই আছে? বই থাকলে অঙ্ক পাবা, বইয়ে থাকার কথা। এটা এটা কত সালের যে হবে, 8, 9 বা 10 এরকম এই টাইপের। তো এখানে একজন স্টান্টম্যান তো বুঝো তাহলে, এই স্টান্টম্যান সেখান থেকে দৌড়ায় লাফ দিয়ে এই বিল্ডিং এসে লাফ দিতে চায়। তাহলে এখান থেকে সে দৌড়াইছে 6.2 মিটার/সেকেন্ড বেগে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। একটা হলো এইটুকু, এইটা মেবি দেওয়া ছিল 4.8 মিটার, আর এদের মাঝখানের যে দূরত্ব সেইটা ধরো দেওয়া আছে 7 মিটার। মানগুলো আমার এক্স্যাক্টলি মনে নাই, এরকমই হবে। তো প্রশ্নে জানতে চাইছে যে স্টান্টম্যানকে তুমি কি উপদেশ দিবা, ঝাঁপ দাও না ঝাঁপ দিও না। এই তো এখন আমরা বের করবো যে স্টান্টম্যানকে আমরা কি উপদেশ দিব, ঝাঁপ দেওয়ার উপদেশ দিব নাকি ঝাঁপ না দেওয়ার উপদেশ দিব। তাহলে ঝাঁপ দেওয়া বা না দেওয়া ডিপেন্ড করতেছে কার উপর, যে এই বিল্ডিং এসে লাফ দিয়ে আসতে পারবে কিনা তার উপর। যদি আসতে পারে তাহলে তো ভালো, যদি না আসতে পারে তাহলে তো কিছু করার নাই, মরে গেলে যাবে। আমার কি, আমার কাছে পরামর্শ, তোমার কথা হলো যে আমার কাছে পরামর্শ চাইছে, আমি দিলাম যে ঠিক আছে ঝাঁপ দাও, যাও। মরে মরে গেলে আর কে জিজ্ঞাসা করতে আসবে। পরে মরে যাওয়ার পরে বললাম যে যা, এখানে তোমার একটা ক্যালকুলেশন ভুল হয়ে গেছে। তাহলে এইটাও একটা প্রাস। এই প্রাসের একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলে অনুভূমিক প্রাস। দেখো, আমরা আগের প্রাসগুলাকে কি করতাম, কোণ করে নিক্ষেপ করতাম নিচ থেকে, আর এই প্রাসটা হয় অনুভূমি বরাবর। তাহলে এখানে দেখো নিক্ষেপণ কোণ কত হবে, 0 ডিগ্রি। তাহলে অনুভূমিক প্রাসের জন্য আলাদা কিছুই আমাদের শেখার দরকার নাই, সব এই সূত্রগুলাই খাটবে। জাস্ট আমরা কোণ ধরে নিব 0 ডিগ্রি। এটা কোন অনুভূমিক প্রাস কিরকম, যে একটা নির্দিষ্ট উচ্চতা বা বিল্ডিং এর ছাদ থেকে অনুভূমি বরাবর মারা হবে, মানে উপরের দিকে অ্যাঙ্গেল করে না, অনুভূমি বরাবর ছাদের সমান্তরালে, তাহলে সেটা হবে অনুভূমিক প্রাস। এবার এখান থেকে যদি এখানে সে লাফ দিয়ে আসতে চায়, তাহলে আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি কি, অনুভূমিক সরণ। পাল্লা। তো আমাদের তো টার্গেট হলো শুধুমাত্র তার এই সরণটা বের করা, যে এই সরণটা সে কভার করতে পারবে কিনা। ঠিক আছে, তাহলে ইউটি, ইউ cos 0, cos 0 মান হলো 1, তাহলে ইউ টি। ওকে, এবার আদিবেগ তো তুমি জানোই, টাইম জানো, জানো না? তাহলে টাইম বের করতে হবে। টাইম কেমনে বের করবা, ওই যে আবার উল্লম্ব উচ্চতা থেকে, যে এইটুকু নিচে নামতে তার কতটুকু সময় লাগবে, এই পরিমাণ নামতে তার কতটুকু সময় লাগবে। তাহলে ওই যে আগের বারের মতোই, আগের বার সময়টা আমরা বের করেছিলাম অনুভূমি দিয়ে, এবার আমরা সময়টা বের করবো উল্লম্ব দিয়ে। তাহলে ইউ সাইন থিটা -12 GT²। তাহলে এস ওয়াই সাইন 0-র মান কত, 0। আচ্ছা, এখানে মাইনাস না দিয়ে আমরা প্লাস নিব। কেন প্লাস নিব, নিচের দিকে যাচ্ছে এই জন্য। +4.9 T²। তাহলে একবারে লিখলে টি সমান SY/4.9, তার উপরে √ওভার। তো বসাই দাও। এই 974 এত সেকেন্ড। তাহলে এবার আমরা এই টাইমটা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে বসাই দিলে অনুভূমিক সরণ কত হবে, ইউটি। ইউ মানে আদিবেগ, আদিবেগ কত, 6.2। টি মানে হলো 0.98974, এত মিটার। তাহলে 6.1364। অল্পের জন্য, একটুর জন্য হলো না।
তুমি হ্যাঁ হলো না কেন? কারণ সে লাভ দিয়ে 7 মিটার দিতে পারবে না, এই জন্য। হরিণ মারা ছবি 20 নাম্বার। একজন শিকারী 30 ডিগ্রি কোণে 30 মিটার/সেকেন্ডে বর্ষা নিক্ষেপ করলো। বর্ষা, এই বর্ষা মানে কিন্তু ওই বর্ষা না। এই বর্ষা মানে হলো শিকার করার জন্য এই তীর ধনুকের মতো বর্ষা। হ্যাঁ, ওই বর্ষা বানানো অবশ্য আলাদা, মূর্ধন্য সহ বর্ষা হয়। ওই বর্ষা মানে গ্রন্থদলীয় বউ, ওই বর্ষা না। এই বর্ষা মানে হলো তালবস্যের বর্ষা। 10 মিটার/সেকেন্ড দেওয়া থাকে, তাহলে তোমাদের ওটা ইউজ করতে হবে পরীক্ষায়। এই যে সমস্যা তো এখানেই তৈরি হয়। ওই যে তুমি 10 মিটার/সেকেন্ড দিয়ে করে দিবা, হরিণ মরে যাবে, শিকারি যায় মারবে, তখন হরিণ মরবে না, বলবে যে এই যে কি হিসাব কিতাব করে দিল, মরলো না হরিণ। তাহলে এবার গ নাম্বারে কি বলছে? গ না ক না কি আছে এখানে? যাই আছে দেখো, বলছে উদ্দীপকে বর্ষাটি, ও এখানে বর্ষা বানানো ভুল আসছে, এটা তালবর্ষা হবে। উদ্দীপকে বর্ষাটি এর নিক্ষেপণ বিন্দু হতে সর্বাধিক কত উচ্চতায় উঠবে? পারবা না? পারবো না? চোখ বন্ধ করে পারা উচিত। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা/2g নাকি? বসাও। 30-এর উপর স্কোয়ার করো, করো তাড়াতাড়ি। সাইন থিটা মানে 30, তার উপরে স্কোয়ার, সাইন স্কোয়ার, এরপরে 2 × 10, তাহলে কত হয়? 900 × 1/4, নিচে হলো 20, কাটা 0, 45, 90/8, 11.25 এত মিটার। এই সর্বোচ্চ উচ্চতা মানে ম্যাক্সিমাম উচ্চতা যেটা উঠবে সেটাই। ওকে, এরপর এবার হরিণ মরবে কি মরবে না? এখন এই হরিণ মরার জন্য বর্ষা যে ছোড়া হলো, সেই বর্ষাটা হরিণ পর্যন্ত পৌঁছাইতে হবে নাকি? যদি না পৌঁছায় তাহলে তো মরবে না। তাহলে আমরা প্রথমে বের করবো যে বর্ষা যে মারলাম, সেই বর্ষা পড়বে কোথায়। আসো, তাহলে হরিণ মারার জন্য বর্ষা কোথায় পড়বে? হরিণ মারার জন্য আমি উতলা হইনি, কিন্তু এখন প্রশ্ন দিছে কি করবো। আমিও মনে মনে চাই যে হরিণ না, তাহলে 9.8, ও না 9.8 তো জানতাম না, 10, তাহলে 90, 60, 10 কত হয়? 77.94 মনে হয় হবে। পরে দেখি। হ্যাঁ হ্যাঁ, খাপে খাপ। হ্যাঁ, এখন কথা হলো, দেখে তো মনে হতে পারে যে হরিণ তো মরবে না, কিন্তু হরিণ তো আর তোমার আশে বসে থাকবে না। তুমি বর্ষা নিক্ষেপ করবা, হরিণ দাঁড়ায় দাঁড়ায় দেখবে, তা তো হতে পারে না। তো হরিণ দৌড়াবে। হরিণের হলো সেন্স অনেক ভালো, অন্যান্য বাকি সকল প্রাণীর চেয়ে আলাদা। অনেক দূর থেকে হরিণ বুঝতে পারে, আর অনেক সূক্ষ্ম সূক্ষ্ম শব্দ পায়, এই জন্য হরিণের কাছে যাওয়া যায় না সহজে, ইভেন হরিণ দেখাও যায় না। হরিণ অনেক দূর থেকে হরিণ দেখতে গেলেও হরিণ দৌড়ায়, পালায় অবস্থা। তাহলে এখন হরিণ যে দৌড়াবে, এই হরিণ কতটুকু দৌড়াবে সেটা আমাদের বের করতে হবে। এখন হরিণ কতটুকু দৌড়াবে মানে কতটুকু দৌড়ানোর সুযোগ পাবে, কতটুকু দৌড়ানোর সুযোগ পাবে, টাইম বের করতে হবে। কতটুকু, কোন টাইম? যতক্ষণ পর্যন্ত বর্ষা আকাশে থাকবে, যতক্ষণ পর্যন্ত বর্ষা উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত হরিণ টাইম পাবে দৌড়ানোর। তাহলে বর্ষা উপরে থাকা মানে কি? বিচরণ কাল। বিচরণ কাল বের করতে হবে আমাদের। আদিবেগ 30 সাইন 30/10 কত হলো? 3 সেকেন্ড। তাহলে হরিণ দৌড়ানোর টাইম পাবে 3 সেকেন্ড। এখন আমাদের বের করতে হবে 3 সেকেন্ডে হরিণ দৌড়ায় যাবে কত দূর। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সাইন থিটা কস থিটা করতে করতে জানা, এখানে আবার সাইন থিটা কস থিটা দিয়ে দিও না। হরিণ কিন্তু আর উড়ে উড়ে দৌড়ায় না, হরিণ কিন্তু অনুভূমি সমান্তরালে দৌড়ায়। তাহলে আদিবেগ 0। তাহলে ত্বরণ কত দেওয়া আছে হরিণের? 10 নাকি? 10, এবং হরিণ টাইম পাচ্ছে 3-এর উপরে স্কয়ার, তাহলে 5 নং 45 মিটার। ঠিক আছে, ওকে। তাহলে এখানে ত্বরণ দেওয়া ছিল 10 মিটার/সেকেন্ড স্কয়ার। এবার দেখো, হরিণ আগে থেকেই এতটুকু দূরে ছিল, দৌড়ায় যাবে এতটুকু। তাহলে এবার একদম নিক্ষেপ করা বিন্দু থেকে হরিণ কতটুকু দূরে থাকবে?
তাহলে হরিণের এবার আলটিমেট দূরত্ব, হরিণের দূরত্ব আমিও চাচ্ছিলাম মন থেকে না মরুক, কিন্তু মরে যাবে, কিছু করার নাই। তাহলে এত মিটার, তাহলে হরিণ মরে যাবে। দেখো কেমনে বুঝলাম হরিণ মরবে? ওই যে বর্ষা যেখানে পড়ছে হরিণও সেম সেম জায়গাতেই গেছে দৌড়ায়। এখন হরিণ যদি একটু ধীরে দৌড়াতো তাও কিন্তু হতো, তাহলেও কিন্তু মরতো না। না মরবে না তো, আগে পড়লেও মরবে না, পিছে পড়লেও মরবে না, একদম এক্সাক্ট জায়গায় পড়তে হবে, গায়ে পড়তে হবে, নাহলে মরবে। এখন এটা হরিণকে কে বুঝাবে? হরিণ যদি ফিজিক্স জানতো তাহলে হরিণ কিন্তু একটু আস্তেই দৌড়াতো। এখন হরিণ আরো জোরে দৌড়াইছে ভয়ে, যে মনে হয় আস্তে দৌড়ালেই পড়বে। 1 নাম্বারটা ক্রিকেট খেলার অঙ্ক। ক্রিকেট খেলা, ক্রিকেট খেলার অঙ্কে কি বলছে? ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে বলকে আঘাত করায় 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। কে? বল। এবং সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। তাহলে কোণ কত হবে? যদি সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে তাহলে কোণ কত হবে? 45 ডিগ্রি। সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার ক্যাচ ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করে এবং 40 মিটার অতিক্রম করে। জি এর মান দেওয়া আছে। 2 সেকেন্ড পরে বলটির বেগ কত? পারবাই তো? পারবো না? গতদিন তো আলোচনা করা হয়েছে এগুলা। ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারে বলছে বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কিনা। তো এখন চিন্তা করো যে বল মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কিনা, সেটার জন্য আমাদের কি বের করবো না। তো এই জন্য এখানে আমরা দূরত্ব দিয়ে চিন্তা করবো না, আমরা এখানে চিন্তা করবো সময় দিয়ে। এখানে আমরা যাবো সময় দিয়ে, যে বল মাটিতে পড়তে কতক্ষণ লাগবে এবং ফিল্ডার দৌড়াইতে 40 মিটার গেল, তার ওই 40 মিটার যাইতে কতক্ষণ লাগছে। তাহলে হলো। তাহলে আসো আমরা আগে বলের টাইমটা বের করি। তাহলে বল পড়তে যে টাইম লাগবে সেটা কি? বিচরণ কাল। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু সাইন, কত ডিগ্রি করে মারছে? 45 ডিগ্রি। কারণ কি বলছে যে সর্বোচ্চ দূরে গিয়ে পড়বে। ইউ এর মান, সরি ইউ এর মান কত? কত বাতি বেগে? 30। 30 মিটার পার সেকেন্ড বেগে, হ্যাঁ। তাহলে 4.329 এত সেকেন্ড। এবার ফিল্ডার, ফিল্ডার কতটুকু সময় নেবে যাইতে? টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। তাহলে ফিল্ডার গেছে 40 মিটার, ফিল্ডারের বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, তাহলে ফিল্ডারের টাইম লাগছে 4 সেকেন্ড ওই জায়গায় পৌঁছাইতে। তাহলে ধরতে পারবে, কারণ ফিল্ডার যে পৌঁছানোর পরে